কঙ্কালবাড়ির রহস্য। অন্ধকার যখন ঘনিয়ে আসে আর চারপাশ হয়ে যায় নিঝুম, তখন কিছু ছায়া নড়ে ওঠে। কিছু গল্প আড়ালেই থেকে যায়, কিছু থেকে যায় অদেখা। আজকের গল্পটি কি শুধুই কল্পনা, নাকি আপনার আশেপাশেই লুকিয়ে থাকা কোনো নির্মম সত্য? এসএ স্টুডিওর আজকের নিবেদন, এই রহস্যের শেষ কোথায়? চলুন শুরু করা যাক। শীতের সন্ধ্যা, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে জনমানবহীন রাস্তা। শহরের একদল তরুণ ফটোগ্রাফার রিফাত, তানিয়া, সজীব আর মেঘলা বেরিয়ে পড়েছে ভুতুড়ে বাড়ির ছবি তুলতে। শহরের উপকণ্ঠে লোকচক্ষুর আগালে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি, প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত। লোকমুখে এর নাম কঙ্কাল বাড়ি। বাড়ির প্রতিটি ইট যেন পুরনো দিনের ভয়ঙ্কর সব গল্প লুকিয়ে রেখেছে। গুজব আছে এই বাড়িতে নাকি কোনো এক জমিদার পরিবারের সবাইকে খুন করা হয়েছিল, আর তাদের কঙ্কালগুলো বাড়ির গোপন কুঠুরিতে আজও লুকিয়ে আছে। রিফাত, দলের নেতা, বলল, শোনো সবাই, আজ রাতের চ্যালেঞ্জ হচ্ছে এই বাড়ির ভেতরের কিছু ছবি তোলা, কিন্তু মনে রাখবে, সাবধানে থাকবে। এই বাড়িটা নিয়ে অনেক রকম গুজব আছে। তানিয়া হাসল, ধুত্তর, তুমিও কি এসব ভূতের গল্প বিশ্বাস করো নাকি রিফাত? আমরা ছবি তুলতে এসেছি, ভূত ধরতে নয়। সবাই হাসতে হাসতে টর্চের আলো ফেলে বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকল। মেন গেটটা অনেক পুরনো, মুড়িচিকা পড়া। বিশাল লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগল। মনে হলো যেন বাড়িটা তাদের স্বাগত জানাচ্ছে না, বরং ভেতরে ঢোকার জন্য নিষেধ করছে। ভেতরে ঢুকেই তারা দেখল উঠোন জুড়ে আগাছার জঙ্গল। গাছের ডালপালা লতানো অবস্থায় চারদিকে ছড়িয়ে আছে। মূল বাড়িটা অনেকটা দুর্গাকৃতির, চারদিকে মাকড়সার জাল, ধুলোর আস্তরণ আর স্যাঁতস্যাঁতে গন্ধ। সজীব তার ক্যামেরা সেট করতে করতে বলল, যাক বাবা, এবার বুঝি ভালো ছবি পাব। তারা টর্চের আলো ফেলে হলঘর দিয়ে এগোতে লাগল। হলঘরের দেয়ালে পুরনো ছবি ঝুলে আছে, তাতে কারা যেন চোখ তুলে তাকিয়ে আছে। তাদের দেখে মনে হলো যেন তারা অনেক দিন ধরে এই বাড়ির পাহারাদার। হঠাৎ মেঘলার টর্চের আলো একটা বড় কাঠের সিন্দুকের ওপর পড়ল। সিন্দুকটা অনেক পুরনো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কেউ কিছুক্ষণ আগেও সেটা খুলেছিল। আরে, এটা তো তালা দেওয়া নেই, মেঘলা বলল। রিফাত এগিয়ে এসে সিন্দুকের ডালা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, একটা ভাঙা পুতুল আর একটা ছোট কালো ডায়েরি। ডায়েরিটা খুলতেই তারা দেখল ভেতরের পাতাগুলো হলদে হয়ে গেছে, আর তাতে লাল কালিতে কি যেন লেখা আছে। তানিয়া ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। আজ অমাবস্যার রাত, ওরা আসছে। দেয়ালের ওপার থেকে আমি ওদের হাঁটার শব্দ শুনতে পাচ্ছি। আমার মেয়েটা ভয়ে কাঁপছে। ওরা আমাকে ক্ষমা করবে না। আমার হাতে বেশি সময় নেই। আমাকে এক্ষুনি ওদেরকে খুঁজতে হবে, সেই কঙ্কালগুলো, না হলে আমাদের পরিণতিও একই হবে। ডায়েরিটা পড়ে সবার গা ছমছম করে উঠল। এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, কিন্তু কঙ্কালগুলো কোথায়, আর কে বা কারা আসছিল? হঠাৎ নিচতলা থেকে একটা মৃদু গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে সবার হৃৎস্পন্দন যেন থেমে গেল। সজীব রিফাতের হাত চেপে ধরল। ওটা কিসের শব্দ ছিল? মেঘলা ফিসফিস করে বলল। রিফাত টর্চ জ্বালিয়ে শব্দ লক্ষ্য করে এগোতে লাগল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই তারা দেখল একটা অন্ধকার লম্বা করিডর। করিডরের শেষ মাথায় একটা পুরনো ভাঙা কাঠের দরজা। দরজাটা সামান্য খোলা, আর সেই গোঙানির শব্দটা ওখান থেকেই আসছিল। তারা যখন দরজার কাছে পৌঁছল, তখন শব্দটা থেমে গেল। ভেতরে অন্ধকার এতটাই গাঢ় ছিল যে টর্চের আলো যেন তাকে ভেদ করতে পারছিল না। রিফাত ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে উঁকি দিল। ভেতরে একটা ছোট্ট ঘর, আর ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা। দোলনাটা ধীরে ধীরে দুলছে, আর দোলনার নিচে মেঝেতে একটা ছোট্ট শিশুর কঙ্কাল। তাদের সবার গলা শুকিয়ে গেল। এবার তানিয়ার হাত থেকে ডায়েরিটা মেঝেতে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে তাদের পেছন থেকে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আটকা পড়ে গেছি আমরা। সজীবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চারদিকে শুধু নীরবতা,
আর সেই কঙ্কালের অস্তিত্বের ভয়ঙ্কর ইঙ্গিত। এরপর কি হবে তা কেউ জানে না। পর্ব 2, কঙ্কালের প্রতিশোধ। দরজাটা বন্ধ হয়ে যেতেই চারদিকে গাঢ় অন্ধকার নেমে এলো। টর্চের আলোয় দেখা গেল তারা একটা ছোট বদ্ধ ঘরে আটকা পড়েছে। রিফাত দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ করার কোনো উপায় নেই। মনে হলো যেন কেউ বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমরা এখন কি করব? মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল। সজীব কাঁপা হাতে তার ক্যামেরা বের করে ফ্ল্যাশ জ্বালাতে লাগল। ফ্ল্যাশের আলোয় ঘরের কোণায় আরও কিছু দেখতে পেল। ভাঙাচোরা আসবাবপত্রের আড়ালে আরও কয়েকটি কঙ্কাল, কিছু বড়দের, কিছু ছোটদের। মনে হলো যেন একটি পুরো পরিবারকে এখানে আটকে রেখে হত্যা করা হয়েছিল। তানিয়া ডায়েরিটা হাতে তুলে নিল। এবার সে দ্রুত পাতা উল্টাতে লাগল। ডায়েরির শেষ পাতায় ছোট ছোট অক্ষরে লেখা ছিল, ওরা আমাকে ছাড়বে না, আমার শেষ রক্ষা নেই, কিন্তু আমার কঙ্কাল এখানে থাকবে না। আমার কঙ্কালটা আমি লুকিয়ে রাখব, আর যারা এই বাড়িতে আসবে আমার আত্মা তাদের রক্ষা করবে যদি তারা আমার কঙ্কাল খুঁজে পায়। আমার শেষ ইচ্ছা আমার কঙ্কাল যেন ওদের হাত থেকে রক্ষা পায়। এর মানে কি? রিফাত ভাবল। কার কঙ্কাল, আর কেনই বা সে তার কঙ্কাল লুকিয়ে রেখেছিল? হঠাৎ করেই ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। তাদের শ্বাস প্রশ্বাস জমে যাওয়ার মতো অবস্থা। তারা অনুভব করল তাদের চারপাশে অদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব। ঘরের কোণায় যে কঙ্কালগুলো ছিল সেগুলোর চোখের গহ্বর থেকে যেন এক অদ্ভুত শীতল দৃষ্টি তাদের দিকে তাকিয়ে আছে। সজীবের ক্যামেরা ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। ব্যাটারি শেষ। সজীব হতাশ হয়ে বলল। তানিয়ার হাতে থাকা ডায়েরিটা হঠাৎ গরম হয়ে উঠল। সে ডায়েরিটা ছুঁড়ে ফেলল। ডায়েরিটা মেঝেতে পড়ার সাথে সাথে ঘরের মাঝখানে দুলতে থাকা সেই শিশুর কঙ্কালটা থেকে একটা সবুজ আলো বের হলো। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল, আর কঙ্কালটা থেকে একটা অশরীরী কণ্ঠস্বর শোনা গেল। তোমরা আমার মাকে খুঁজে দাও, আমার মা কোথায়? এবার আর তাদের বুঝতে বাকি রইল না। এই আত্মারা মুক্তি চাইছে, তারা নিজেদের কঙ্কাল ফিরে পেতে চাইছে। ডায়েরির শেষ পাতাটা হয়তো কোনো সূত্র। রিফাত ডায়েরিটা আবার হাতে তুলে নিল। শেষ পাতার নিচে একটা ছোট্ট নকশা আঁকা ছিল, একটা দেয়ালের ছবি আর একটা ছোট চিহ্ন। দেয়াল, কঙ্কালগুলো হয়তো এই দেয়ালের পেছনে লুকানো আছে। রিফাত দ্রুত টর্চ জ্বালিয়ে দেয়াল খুঁজতে লাগল। তারা দেখল ঘরের একপাশে একটা পুরনো পাথরের দেয়াল, যা বাকি দেয়ালগুলোর থেকে কিছুটা আলাদা। মনে হচ্ছে দেয়ালটা পরে তৈরি করা হয়েছে। রিফাত আর সজীব মিলে সেই দেয়ালটা পরীক্ষা করতে লাগল। দেয়ালের একটা অংশ থেকে যেন ফাঁপা শব্দ আসছে। এই তো পেয়েছি, রিফাত উত্তেজিত হয়ে বলল। তারা তাদের সব শক্তি দিয়ে দেয়ালটার সেই অংশে ধাক্কা দিতে লাগল। প্রথম ধাক্কায় কিছু হলো না। দ্বিতীয় ধাক্কায় পাথরের টুকরো খসে পড়ল। তৃতীয় ধাক্কায় দেয়ালের একটা অংশ ভেঙে গেল। ভেতরে দেখা গেল একটা ছোট্ট গোপন কুঠুরি, আর কুঠুরির ভেতরে কয়েকটি পুরনো কাঠের বাক্স। বাক্সগুলো খুলতেই তারা দেখল ভেতরে পরিপাটি করে সাজানো কিছু মানব কঙ্কাল, পরিষ্কার সাদা কঙ্কাল। দেখে মনে হচ্ছে যেন কেউ সেগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। এবার ঘরের মধ্যে থাকা কঙ্কালগুলো থেকে সেই সবুজ আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। অশরীরী কণ্ঠস্বর আবার শোনা গেল, ধন্যবাদ, ধন্যবাদ, এবার আমরা মুক্তি পাব। তাদের চারপাশে অদৃশ্য এক শক্তি কাজ করতে লাগল। মনে হলো যেন ঘরের ভেতরে কোনো ঝড় বয়ে গেল। কঙ্কালগুলো থেকে একটা অদ্ভুত আলো বের হয়ে অদৃশ্য হয়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, বন্ধ দরজাটা ধীরে ধীরে আপনা আপনি খুলে গেল। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। হলরুমে গিয়ে দেখল জানলা দিয়ে হালকা ভোরের আলো ঢুকছে। মনে হলো যেন রাতারাতি সব ভয় কেটে গেছে। তারা যখন ভুতুড়ে বাড়ির গেট দিয়ে বাইরে বেরোচ্ছিল তখন পেছনে ফিরে তাকালো। কঙ্কাল বাড়ির চেহারাটা কেমন যেন শান্ত হয়ে গেছে, সেই ভয়ের ছাপ আর নেই। তারা অনুভব করল কিছু আত্মা আজ মুক্তি পেয়েছে। রিফাত সজীবের দিকে তাকিয়ে বলল, ছবি তুলতে এসেছিলাম, কিন্তু আমরা একটা রহস্যের সমাধান করে ফেললাম। তানিয়া বলল, আর জেনে গেলাম সব ভূতের গল্পই যে ভয়ঙ্কর হয় তা নয়, কিছু গল্প থাকে মুক্তির। তারা যখন শেষবারের মতো কঙ্কাল বাড়ির দিকে তাকালো তখন তাদের মনে হলো যেন বাড়ির প্রতিটি জানলা দিয়ে এক নতুন দিনের আলো ঢুকছে। তারা শুধু কঙ্কালের ছবি তুলতে আসেনি,
তারা কঙ্কালের মুক্তির কারণ হয়েছিল, আর সেই মুক্তি তাদের জীবনকেও যেন নতুন এক পথের সন্ধান দিল। এই পর্যন্তই আজকের ভয়ের গল্প। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই রকম আরও ভয়ানক কাহিনী পেতে চ্যানেল এসএস স্টুডিও ফলো করুন। আপনাদের সাথে ছিলাম আমি সিয়াম সরকার। আবার দেখা হবে নতুন কোনো রাতের গল্পে, নতুন কোনো বিভীষিকায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই এসএস স্টুডিওর সাথেই থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। ভয়ের আরেক নাম এসএস স্টুডিও উইথ সিয়াম সরকার। যেখানে শেষ হয় সাহস, সেখান থেকেই শুরু আমাদের গল্প। আর ভুলেও একা দেখো না, কারণ আতঙ্ক এখন তোমার দরজায়। সতর্কতা, এই গল্প সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গল্পের চরিত্র ও ঘটনা বাস্তবে ঘটে নাই। এটি শুধুমাত্র ভয় উদ্দীপক বিনোদনের জন্য। গুরুত্বপূর্ণ নোট বা কপিরাইট: এই গল্পের সকল অধিকার এস.এ. সিয়াম সরকার বা এস.এ. স্টুডিওর। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। লেখক এস.এ. সিয়াম সরকার। পেজ এস.এ. স্টুডিও। এস.এ. সিয়াম সরকার, সর্বসত্য সংরক্ষিত।